আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে ফিরছেন শেখ হাসিনা, মুখ খুললেন ওবায়দুল কাদের। এদিকে নির্বাচনে ভিন্ন কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলছেন জামায়াত আমির। জানাবো, গত 24 ঘন্টায় 4 নমুনা পরীক্ষায় 3 জনের দেহেই পাওয়া গেছে করোনা। এবং সর্বশেষ জানাবো, দেশের সাথে যে কোনো বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে বলছে সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরছেন শেখ হাসিনা, মুখ খুললেন ওবায়দুল কাদের। দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে ক্ষমতা বদলানোর পরেও এখনো প্রধানমন্ত্রী কে হবে এই প্রশ্ন ধোঁয়াশা রয়ে গেছে। এই অবস্থায় ধীরে ধীরে খোলস ছেড়ে প্রকাশ্যে আছে আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ডার ওবায়দুল কাদের। যদিও শেখ হাসিনা এখনো কোনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি, তবে ওবায়দুল কাদের নিয়মিত গণমাধ্যমে হাজির হয়ে দলের অবস্থা পরিষ্কার করছেন। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা শত শত খুনের মামলা মাথায় নিয়ে কবে দেশে ফিরবেন, কবে হবে তার বিচার। সেই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। তিনি আরো জানান, ঈদের দিন বিকালে শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন বলেন কাদের। তিনি আরো যোগ করেন, আমার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তবে দেশ ও দলের প্রতি আমার আস্থা অটুট। শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আগেও তিনি বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি দেবেন, তবে কবে তিনি ফিরবেন সেটা এখনো বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের উপর। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার এক ধরনের ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছেন ওবায়দুল কাদের। দেশের 45%-রও বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচনই সম্ভব নয় বলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তি ও আদর্শের চ্যালেঞ্জের মুখে রয়েছে স্বীকার করে কাদের বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করার এখন সবচেয়ে জরুরি কাজ। আমরা দল গোছাচ্ছি। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, আমাদের শক্তির মূল উৎস জনগণ। নির্বাচনে ভিন্ন কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয় বলছে জামায়াত আমির। জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুব সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। নির্বাচনে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়। আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবাইকে বন্ধু হিসাবে দেখতে চাই। তিনি বলেন, আমরা খুব ভালো নির্বাচন আশা করছি। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের প্রতি আমরা ঈমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই না। তিনি আরো বলেন, অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে, আরো পাবে, বাকিটা আখিরাতে পাবে। আমরা একটা প্রতিহিংসামূলক সমাজ দেখতে চাই। আমার বিরুদ্ধে ও যুদ্ধাপরাধ মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন আমার সেই বয়সও ছিল না। আমি সেই অর্থে কোনো সংগঠনের সঙ্গে মোটেই যুক্ত ছিলাম না। এখন যেহেতু আমি জামায়াত ইসলামী আমির, তাই আমাকে যুদ্ধপরাধীন বানানোর চেষ্টা হয়েছে, কিন্তু আমার বিষয়ে কুলাউড়ার একটা মানুষও খারাপ কোনো কথা বলেননি। আমি এ ঋণ আজীবন শোধ করতে পারবো না। জামায়াত আমির বলেন, আমার প্রতি এইরকম আচরণই বলে দেয় রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কি করা হয়েছে। আমরা এটাই কোনো প্রতিশোধ নেব না। কে বা কারা করছে আমরা সব জানি। প্রতিহিংসা আর প্রতিশোধ যদি আমরা নিতে থাকি তাহলে এর শেষ হবে না। এই সমাজ অনুসরণে সমাজে পরিণত হবে। তিনি আরো বলেন, দেশের মানব সম্পদ আর আল্লাহর দেওয়া সম্পদ যথেষ্ট বাংলাদেশকে বদলানোর জন্য। আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে। যদি শিক্ষার কারিকুলাম ও মডিউল নৈতিকতার ভিত্তিতে হয় তাহলে শিক্ষার পরিপূর্ণ পূর্ণাঙ্গ পাবে। আকাশ সংস্কৃতির কারণে পরিবার কাঠামো এলোমেলো হয়ে গেছে। প্রতিষ্ঠার একজন মানুষ কিভাবে নিজে বড়লোক হবে শুধু এটাই শেখাচ্ছে। ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী ব্যক্তিরা পর্যন্ত সবাই ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় কোনো না কোনোভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারের কাজে ব্যয় হয়।
জামায়াত আমির আরও বলেন, আমরা যারা উচ্চশিক্ষায় পড়ালেখা করেছি, জাতির টাকা আমাদের পেটে ঢুকেছে, মগজে ঢুকেছে। সরকারি প্রতিষ্ঠানে প্রতিটি ইট, বালি, পাথরের সঙ্গে এই দেশের 18 কোটি মানুষ জড়িত। এই শিক্ষাটাই যদি মানুষকে দেওয়া হতো, তোমাদের বেড়ে ওঠার পেছনে সমস্ত মানুষের অবদান, তাদের দান অনুদানে তুমি আজ এই জায়গায় এসেছো। যত বড় মেধাবী, যত বড় শিক্ষিত, তত বেশি তারা জাতির কাছে দায়বদ্ধ। এছাড়া যদি তাদের মগজে প্রতিষ্ঠা করা হতো, তাহলে ঘুষ নেওয়ার সময় তাদের হাত থরথর করে কাঁপতো। এই নৈতিক দায়বদ্ধতা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুক্ত করতে পারি, তাহলে আমাদের শিক্ষিত সমাজ জাতীয় সম্পদে পরিণত হবে। গত 24 ঘন্টায় 4 জনের নমুনা পরীক্ষায় 3 জনের দেহেই পাওয়া গেছে করোনা। ফের করোনার আতঙ্ক ফিরে এসেছে। প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন স্থানে করোনার সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশেও হঠাৎ করোনা বাড়তে শুরু করেছে। রোববার করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার দেশে নতুন করে করোনায় একজন মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 4 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 3 জনের করোনায় শনাক্ত হয়েছে। সবাই ঢাকার বাসিন্দা। এছাড়াও করোনার শনাক্তর হার 75%। এই নিয়ে এখন পর্যন্ত 1,57,26,237টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 6 জন। সব মিলে এখন পর্যন্ত 20,19,363 জনের করোনা থেকে সুস্থ হয়েছে। এছাড়াও প্রাণঘাতী ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 29,500 জনের। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমুদ্রের এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদের পরিবর্তে ট্রেন যাত্রা সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হলো। উল্লেখ্য, 2020 সালের 8ই মার্চ দেশে প্রথম 3 জনের দেহে করোনা শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18ই মার্চ দেশে এই ভাইরাসের আক্রমণ হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 2021 সালের 5 ও 10 আগস্ট 2 দিন করোনায় সর্বাধিক 264 জন মারা যায়। দেশের স্বার্থে যে কোনো বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে, বলছেন শাহরিজ আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন শাহরিজ আলম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একটি বক্তব্য শেয়ার করে বলেছেন, দেশের স্বার্থে যে কোনো বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। উল্লেখ্য যে বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তার এক বক্তব্যে বলেছেন, ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহবাদ বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশিন সহ নানা পদক্ষেপ নিচ্ছে। পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার সবকিছু এরই অংশ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।